আপনি আমার ঘুমটা সরে আমার মুখে হাত দিতেছেন কেন? তুমি আমার নববিবাহিতা বউ, আজকে আমাদের বাসর রাত, তোমার ঘুমটা আমি তুলব না তো কে তুলবে? বাসর ঘর মানে? কিসের বাসর ঘর? আর আমি আপনার বউ মানে কি বলতেছেন আপনি? আমি আপনার বউ না। দেখেন, আপনি এখান থেকে ভালো ভালো চলে যান, না হলে কিন্তু আমি চিল্লাবো। কয়েকদিন ধরে না আমার কেমন বমি বমি লাগতেছে, মাথাটাও ব্যথা করতেছে। আর দেখো না, আমি সারাটা দিন ঘুমাই, তারপর আমার ঘুম শেষ হয় না। চোখ দেখি, জিভে বের করতো। জানো বাজান, আজকে কি হয়েছে? আজকে সকালে না অনেক সুন্দর একটা মাইক্রো গাড়ি দেখছি আমি, লাল টুকটুকে। আমার না অনেক পছন্দ হয়েছে। ওই গাড়ির ভিতরে না আমার চেহারাও দেখান গেছে। কিন্তু বাবা, একটা জিনিস আমার খুব খারাপ লাগছে, ওই গাড়িটা ধুলা উড়াইতে উড়াইতে গেছে। মারে, বড় লোকদের কোনো জিনিসের উপর নজর দিতে নাই, বুঝছিস না? আমরা হইলাম গরিব মানুষ। আচ্ছা বাজান, একটা গাড়ি কিনতে কত টাকা লাগে? মারে, আমরা হইলাম গরিব মানুষ, আদার ব্যাপারে হইয়া জাহাজের খবর নিতে হয় না। তুই এক কাম কর, খানবাড়ির কল থেকে পানি লইয়া বাড়ি যা, আমি চৌধুরী বাড়ি থেকে কামটা সাইরে আসি। আসসালামু আলাইকুম বশির ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আল্লাহ রহমত, ভালো আছি। খবর পাইছেননি? কি খবর রে ভাই? আরে চৌধুরী বাড়ির ছোট পোলাটা আছে না, লাল টুকটুকে এত সুন্দর একটা গাড়ি নিয়ে আইছে, দেখলে পরানটা জুড়ে যায় ভাই। ভাই রে, বড় লোক গোপলা পান গ্রামে আইসা গ্রামের পরিবেশটাতে নষ্ট করে ফেলায়। বাজান, বড়লোকের পোলারে কি অনেক সুন্দর হয়? মারে, ভালো কাপড় চোপড় পইরা ওরকম সুন্দর গাড়িতে যদি আমার মতো গরিব মানুষের পোলা মানুষ চড়ে, তারে অনেক সুন্দর লাগবো। আচ্ছা ঠিক আছে, তুই যা মা, পানি নিয়ে আয়। মাঠের দিকে যাইবা নাকি? হ্যাঁ, মাটির কাজ আছে। চলো। এই তো মাত্র এসে পৌঁছালাম। দেখছো, ছেলেটা আমার ঢাকা শহরে যে কি খাইছে না খাইছে, মুখটা একবারে শুকাই ফেলছে। মা, গ্রামের খাবার আর শহরের খাবার এক না। ওখানে আমি ভালোই খাবার দাবার খাই, খাবার নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। সূর্য, বাবা লেখাপড়া তো শেষ করছি, এবার একটু ব্যবসায় মনোযোগী হ, সংসারের হাল তো ধরতে হবে নাকি? বাবা, এটা তুমি কি বলতেছো? আমি তো ব্যবসা বাণিজ্য দেখতেছি। সূর্য যেহেতু এতদিন পর পড়াশোনা শেষ করে আসছে বাসায়, ও কিছুদিন রেস্ট নেক, তারপর না হয় আমি ওকে সবকিছু বুঝাই দেব। আর তুমি তো আসছোই। আব্বা, ভাইয়া কিন্তু ঠিকই বলেছে, এসব ব্যবসা ট্যাবসা আমাকে দিয়ে হবে না, আর সংসার শুধু কখনোই সম্ভব না। এসব ঝামেলায় আমি পড়তে চাই না। তার চেয়ে ভালো তোমরা সব কিছু করো, আমার যদি ইচ্ছে হয় কখনো বসতে, সময় পেলে বসবো। হ্যাঁ, তোমরা তো আছো। মা, সূর্য সে কত দূর থেকে জার্নি করে বাসায় আসছে, কোথায় একটু বসবে, রেস্ট নেবে, ফ্রেশ হবে, তা না, আপনারা শুধু গল্প করেই যাচ্ছেন। তাই বলছিলাম কি, সূর্য ভাই একটু ফ্রেশ হয়ে আসুক, আমরা ভাইয়ের জন্য খাবার দাবার ব্যবস্থা করি, তারপর একসাথে খাবো। ও তাই তো, ঠিক আছে বাবা, তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর খাবার দাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে মা, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবার ব্যবস্থা করো। আচ্ছা মামনি, তুমি বসো, হ্যাঁ আমি আসছি।
আসসালামু আলাইকুম বশির ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? জি, আল্লাহ রাখছে কোনো রকম। বশির ভাই, আপনার মেয়েদের দেখলে মনটা বইরে যায়। এত সুন্দর মেয়ে এই ঘরে কেন যে আল্লাহ দিল, এইটা আমার মাথায় আসে না। ভাই, সবই উপরওয়ালার ইচ্ছা। আল্লাহ তাআলা খুশি হইয়া আমার ঘরে এরকম সুন্দরী একটা মাইয়া দিছে। বলতে পারো ভাঙ্গা ঘরে চাঁদের আলো। কয় এত চিন্তা করতাম না ওর মাটা যদি বাচ্চা থাকতো। মাইয়াটাও দুনিয়াতে আইলো, ওর মাটাও এই দুনিয়া ছেড়ে চলে গেল। বশির ভাই, তোমার মেয়ে কিন্তু এই এলাকায় সবচেয়ে সুন্দরী মেয়ে। খান বাড়ির লোকজন মনে হয় সোহে রাখছে। ভাই, গরিব মানুষ দিয়ে কেউ নজর দিলে এই তো আমাকে বিপদ। গরিব মানুষের মাইয়া তো হালকা বাতাসে উইরা যায়। আসসালামু আলাইকুম বসির ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? জি বসির ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কি মনে করে ভাই এই গরিবের বাড়িতে? বসির ভাই, আসলাম একটা শুভ কাজের প্রস্তাব নিয়ে। শুভ কাজের প্রস্তাব? তা চলেন ঘরের ভিতরে গিয়ে বসি। আরে না না ভাই, ঘরের ভিতর যাওয়া লাগবে না, এখানে বাতাস আছে, এখানেই কথা শেষ করি। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন কি শুভ কাজের প্রস্তাব নিয়ে আসছেন? আমার ছোট ছেলে পড়ালেখা শেষ করে এই বাড়িতে আসছে। আমি চাই আপনার মেয়েকে আমার ছোট ছেলের বউ হিসাবে আমার বাড়িতে নিয়ে যেতে চাচ্ছি। না না খান সাহেব, আপনারা হইলেন বড় লোক আর আমরা হইলাম গরিব, এটা কি করে সম্ভব? ভাই, এই বড় লোক বইলে আমাকে আর লজ্জা দিয়েন না। আপনার মেয়ে আমার বাড়িতে রাজরানী হয়ে থাকবে। না না খান সাহেব, আমার মেয়ে তো মাত্র 13 থেকে 14 বছরে পা দিছে। এত ছোট মেয়ে আমি বিয়া দিব না খান সাহেব। আরে ভাই, আপনার নিয়ে চিন্তা করা লাগবে না। আপনার মেয়ে আমার বাড়িতে আমার মেয়ের মতো হয়ে থাকবে। ও কেমন নিজের লালন পালন করে নেব। খান সাহেব, তবুও আমার একটু চিন্তা ভাবনা করার সময় দেন। ঠিক আছে বসির ভাই, আপনি চিন্তা ভাবনা করে আমাকে জানায়েন। তাহলে এবার আসি বসির ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আল্লাহর রহমত ভালো আছে। তা বাবু ভাই, আপনি আমার বাড়িতে কি মনে করিয়া? খান সাহেব পাঠাইলো। ও, খান সাহেব পাঠাইলো? তা আপনারা যে কই বসতে দেই, চলেন ঘরে চলেন। না না, ঘরে যেতে হবে না। ভাই শুনেন, খান সাহেব যেহেতু এত আদর করিয়া আপনার মেয়েটারে তার বাড়ির বউ বানাতে চায়, আপনি আর অমত করেন না, আপনি রাজি হয়ে যান। বাবু ভাই, ওনারা হইলে বড় লোক মানুষ, যখন যা চায় তা পাইয়া যায়। কিন্তু আমরা তো গরিব মানুষ। আমার মাইয়াটা মাত্র 14 বছর বয়সে পা দিছে। এত ছোট মাইয়া আমি ভাই বিয়া দেব না। ভাই, আপনার একটা কথা বলি, আপনি আপনার মেয়েটারে 3 বেলা ভাত খাওয়াইতে পারতেছেন না, ঠিক মতো একটা পোশাক দিতে পারতেছেন না। ভাই, ওখানে থাকলে ও রাজরানীর মতো থাকবে, আপনি এত চিন্তা করতেছেন কে? খান সাহেব বলছে আপনার মেয়েরে তার মেয়ের মতো লালন পালন করবে, আপনার কোনো চিন্তা করতে হবে না। আপনি এত ভয় পাইতেছেন কে ভাই? ভাই, এইটা আপনি ঠিক কথাই কইছেন। আমার মায়েরারে আমি না পারতেছি 3 বেলা ঠিক মতো খাওয়াইতে, না পারতেছি একটা ভালো কাপড় পরাইতে। আমার মায়েরা যদি ওই বাড়িতে যায় তাহলে রাজরানীর মতোই থাকবো। তবু তো আমার মন মানে না, মায়াটা আমার ছোট। ভাই সাহেব, কথা আছে না,
আদর করে ডাইল ভাত দিলেও ভালো। বিনা দাওয়াতে গরুর মাংস খাওয়া ভালো না ভাই। যেহেতু নিতে চাচ্ছে, আপনি আর অমত করেন না, মেয়েটা দিয়ে দেন ভাই। আপনার বয়স হয়ে গেছে না, আপনি এক পাও কবরে ভাই। আপনিও তো চান আমার মেয়েটা ভালো একটা গার্জেনের কাছে ফিরে যেতে। আপনার মেয়ে যদি খান বাড়িতে থাকে তাহলে মনে করতে হবে রাজপের সাথে আছে। আপনি এত চিন্তা করেন কে ভাই? ভয় পাই না তো, আপনি রাজি হয়ে যান। ঠিক আছে বাবু ভাই, আপনি যেহেতু এত কইরা কইতেছেন, আল্লাহ যদি চায় তাহলে আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে এবার আমি যাই, দোয়া করেন। হ্যাঁ, মন খারাপ করে থেকো না, বিয়ে তো এখন হয়ে গেছে, সব কিছু মানিয়ে নিতে হবে। প্রত্যেকটা মেয়েরই একটা সময় গিয়ে বিয়ে হয়, স্বামীর সংসার হয়, সব কিছু মেয়েদের মানিয়ে নিতে হয়। এই যে দেখো, আমারও তো বিয়ে হয়েছে, আমি আজকে ক বছর ধরে সংসার করছি, সব কিছু মানিয়ে নিয়েছি। দেখবে একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে। মন খারাপ করে থেকো না তো। আরে কি হলো, কথা বলছো না কেন? কথা বলো। আম্মু, আমাদের বাড়িতে দেখতে আসে নতুন বউয়ের মতো সাইজা। তোমার কাকার বউ, তোমার কাকি। মা, আমার সাথে কি আমার কাকি খেলা করব? কাকি, তুমি আমার সাথে পুতুল দিয়ে খেলবা? কাকি, ও কাকি, কথা বলো। খেলবা না আমার সাথে পুতুল দিয়া? ও কাকি। মা, কাকি তো কথা বলে না। খেলবে, তোমার কাকি তোমার সাথে পুতুল পুতুল খেলবে। এখন তো কাকির মন খারাপ, কালকে যখন মন ভালো হবে তখন তোমার সাথে পুতুল পুতুল খেলবে। আচ্ছা কাকি, তুমি কি সবসময় আমার সাথে খেলবা? এই বাড়ির কেউ আমার সাথে খেলে না, শুধু কাজে ব্যস্ত থাকে, কেউ আমার সাথে খেলে না। তুমি কি আমার সাথে খেলবা কাকি? ও কাকি, একটু তো কথা বলো। ও কাকি, কথা বলো না কেন তুমি? দেখি দাদু ভাই, কি ব্যাপার বৌমা, মন খারাপ? কি হয়েছে? মা, সে কতক্ষণ ধরে মন খারাপ করে বসে আছে। আমি এত করে বুঝিয়ে বলছি মন খারাপ করো না, প্রত্যেকটা মেয়ের তো বিয়ে হয়, কে শোনে কার কথা, শুধু কান্নাই করে যাচ্ছে। দেখো মা, তুমি তো ছোট মানুষ, তোমার এখন বিয়ে হয়েছে, প্রত্যেকটা মেয়েরই বাবার বাড়ি থেকে পরের বাড়িতে যেতে হয়। আমিও এসেছিলাম, শেফা ও আসছে, আর এই বাড়িতে এসে সবাইকে আপন করতে হয়, আপন করে নিতে হয়, এটাই তো নিয়ম। মা, তুমি মন খারাপ করছো কেন? আস্তে আস্তে দেখবা সব ঠিক হয়ে যাবে। আসো, তুমি তো এই বাড়ির বৌমা না, তুমি এই বাড়ির আমার আরেকটা মেয়ে। শেফা যেমন এই বাড়ির মেয়ে, ঠিক তুমিও এই বাড়ির মেয়ে। শোনো, আমার দুইটা বৌমা না, দুইটাই আমার মেয়ে। যখন তোমার যা প্রয়োজন হবে তুমি আমাকে বলবা, আমি তোমার সব সময় সাহায্য করব। কি হলো, এখনো মন খারাপ করে থাকবে? মারে, এভাবে যদি মন খারাপ করে থাকো তাহলে কি চলবে বলো? আচ্ছা ঠিক আছে, এখন একটু হাসো, মন খারাপ করে থেকো না। ছোট তো মা, এই জন্য অনেক কিছু বুঝে না। বড় বৌমা বিয়ে বাড়িতে ও ঠিক মতো খাইতে পারে নাই, তুমি যাও ওকে একটু খাওয়াই দাও। আচ্ছা ঠিক আছে মা। কাকির আমি নিজের হাত দিয়ে খাই দেব। আসো কাকি। ব্যাপার? আপনি আমার ঘুমটা সরে আমার মুখে হাত দিতেছেন কেন? তুমি আমার নববিবাহিতা বউ, আজকে আমাদের বাসর রাত, তোমার ঘুমটা আমি তুলব না তো কে তুলবে?
বাসর ঘর মানে কিসের বাসর ঘর? আর আমি আপনার বউ মানে কি বলতেছেন আপনি? আমি আপনার বউ না। দেখেন, আপনি এখান থেকে ভালো ভালো চলে যান, না হলে কিন্তু আমি চিল্লাবো। আরে এটা তো আমারই ঘর, আর আমার ঘর ছেড়ে আমি কোথায় যাব? আজকে আমাদের বাসর রাত, আর তুমি যদি চিল্লাচিল্লি করো প্রতিবেশীরা কি বলবে? খারাপ বলবে না? আপনার ঘর মানে? দেখেন, ভাবি আর আম্মা বলছে এটা নাকি আমার ঘর। আপনি এখন থেকে অন্য রুমে থাকবেন, অন্য কোনো রুমে যান। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে। ভাবি বলেছে, আম্মু বলেছে এটা তোমার ঘর। হ্যাঁ, এই ঘরটা তোমার আর আমার। আজকের পর থেকে এই ঘরে তুমি আর আমি থাকবো। না 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 আচ্ছা, না না না, ছাড়েন বলতেছি, আমার ছাড়েন, ছাড়েন। আরে শোনো না, আমি কাকে বিয়ে করলাম? বাসর ঘর মানে সেটাই বোঝে না তো। আজকে রাত্রে মাটি হয়ে গেল, আজকে বাসর রাতে আমাকে একা ঘুমাতে হবে। আরে কি রে, কি সমস্যা তোমার? আচ্ছা শেফা, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নাই? আমি আবার কি করলাম? তুমি সব কিছুই বুঝো, বুঝাও না বুঝার ভান করো। আচ্ছা, ছোট ভাইটারে বিয়ে করায় বাড়িতে নিয়ে আসলাম, বউটা বাসর করে। তোমার দায়িত্ব কি ছিল? বাসর করে যাইয়া ছোট ভাইয়ের বউটারে কিছু বুঝানো, কিছু শিখানো। সেটা না করে তুমি কি করলা? তুমি এই ঘরে আইসা ফোন টিপতেছো আর আমার মাথাটা খাইতেছো। আচ্ছা, তোমার কি মনে হয় ঘরে যে নতুন বউ আইছে সে কি বোকা? হ্যাঁ, এই যুগের মাইয়া বইলা কথা। এই যুগের মাইয়ারা আমাগো থেকে অনেক চালাক। হাই 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 হাই, এরা আমাগো থেকে বেশি বোঝে। একটু একটু গুড়ি গুড়ি মাইয়ারা, এরা আমাগো থেকে বেশি বোঝে। আর তুমি কিনা করছো আর আমি বুঝাইতে যাবো? দেখবা বাসর ওই মেয়ে ঠিকই করতে পারবো। আরে বাবা, যতই বুঝো, তুমি তো বড় ভাবি, তোমার একটা দায়িত্ব আছে না? তোমার একটা কর্তব্য আছে না? আচ্ছা, তোমার কি মনে আছে তোমার নানি আমাদের বাসর ঘরে কি করছিল? সারাটা রাত আমাদেরকে জ্বালাইছে, ঘুমাইতে দেয় নাই। কেন ঘুমাইতে দেয় নাই? কারণ সে ইঙ্গিতে ইশারায় আমাদেরকে অনেক কিছু শিখাইছে। আর এই মেয়েটার বয়স মাত্র 14 বছর। এই মেয়েটা কি বুঝে আমারে বলো তো? কিছুই বুঝে না। এই জন্য আমি বলতেছি কি, তুমি একটু ওই রুমে যাও, ওই মেয়েটারে ডাক দিয়া বাইরে আইনা ভালো মতো বুঝাই দিয়ে আসো। আরে নানি আমাকে বাসর করে ছিল বলেই তো তুমি আর আমি ঠিকঠাক মতো বাসর করতে পারিনি। দুজন দুজনের দিকে ঠিক মতো তাকাইতেই পারি নাই, লজ্জায়। হ্যাঁ, একজনের সামনে বসে কখনো বাসর করা যায়? আর তাছাড়াও আজকে দুজন দুজনের প্রথম দিন, আজকে ওরা দুজন একসাথে থাকবো, তার মাঝখানে আমি যাই যদি ভিটু দেই, দুজন দুজনের সাথে কথা কইতেও তো লজ্জা পাইবো। হ্যাঁ, কিচ্ছু বোঝে না, দামরা হয়েছে, সব বুঝাই বলতে হয়। এই জেনারেশনের মাইয়া এগো কিচ্ছু বুঝাইতে হয় না, এরা আমাগো থেকে অনেক ভালো বুঝে। তুমি এত প্যারা নিও না, দেখো অগো বাসরা ঠিকই কইরা নিব। এই, তুই বাসর করে এখানে আসছো কেন? ভাবি, আমি ওই রুমে ঘুমাবো না। আপনার দেবর আমার সাথে কেন ঘুমাবে? আমি ওই রুমে যাবো না। মা, তুমি বিয়ে করছো, তুমি তোমার জামাইয়ের সাথে ঘুমাবো না? কিসের জামাই? আমার কোনো জামাই নেই। দেখেন ভাবি, আপনার দেবর আমার ঘুমটা সরাই দিছে, আবার আমার মুখে হাত দিতেছে। আমার এসব পছন্দ না কিন্তু। আর শোনো, তুমি তো ছোট মানুষ, এই তো আজকে তোমাদের প্রথম বাসর না। বাসর বলতে বিয়ে হওয়ার পরে মেয়েরা স্বামীর সাথে ঘুমায়, আর যদি স্বামী ছাড়া অন্য কারোর সাথে ঘুমায় তাহলে কিন্তু তার পাপ হয়। তাই তোমার এখন বাসর করতে হবে, যাও। না ভাবি, আপনার দেবরে দেখে আমার ভয় লাগে। আমি ওই রুমে যাবো না, আমি আপনার সাথেই ঘুমাবো। এই রুমে, এই যে আমি শুয়ে বললাম। তুমি এই জায়গায় ঘুমাবো কেন? বিয়ে করার পরে মেয়েরা স্বামীর সাথে ঘুমায়, নাহলে পাপ হয়। তোমার আমি একবার বলছি না, তুমি সুন্দর মতো যাও। আর তোমার তো সারাটা জীবন তোমার স্বামীর সাথেই থাকতে হবে, আমার সাথে তো সারা জীবন ঘুমাইতে পারবে না। এই দেখো আমি, এই যে আমার স্বামী, আমি আমার স্বামীর সাথে এখানে ঘুমাই। ঠিক তেমনই প্রত্যেকটা নারী তার স্বামীর সাথে ঘুমায় বিয়ের পরে। এখন তুমি যদি এখানে ঘুমো, মানুষ ঠিকই করবো, বলবো যে মেয়েটা ভালো না, স্বামীর সাথে ঘুমায় নাই। তো ভাবি, যে যা বলার বলুক, কিন্তু আমি ওই রুমে যাবো না। আর যদি হয় আপনার দেবর অন্য রুমে পাঠান, আমি ওই রুমে একা ঘুমাবো। বলে ওই পিচ্ছি মায়ের লাগে তোমার ভাই বিয়ে দিত কেন? হ্যাঁ, আমি জ্বালা সহ্য করবো কেটা? আচ্ছা শুনো, তোমার ভাইজান সামনে না, তোমার ভাইজান ঘুমাইবো কই? তাহলে তুমি যদি এখানে আমি এত কিছু জানি না, আমি শুয়ে বললাম। কি রে,
আমি আগেই বুঝতে পারছিলাম এরকম একটা দুর্ঘটনা ঘটবো। এই জন্য আমি তোমারে বারবার বলছি যে তুমি একটু ওই ঘরে যাও। তুমি ওই ঘরে গেলা না। ওই জীবনের প্রথম দিন থেকে, ওই বাসর ঘর থেকে আমার যেভাবে মাথা খাইছো এইভাবে খাইতেছো। আমি যাই, আমি ওই ঘরেও থাকবো না, এই ঘরেও থাকবো না, আমি বাইরে থাকবো আজকে। পড়ার ঘরে পড়া, খালি পটপট কর। কি ব্যাপার, আপনি আমার রুমে কেন আসছেন? আরে দেখতেই তো পাচ্ছ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি একদম ভিজে গেছি। দেখেন, আপনি এই রুম থেকে চলে যান। আমার কিন্তু এসব একদম পছন্দ না। যান বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমি বের হয়ে যাচ্ছি। আগে একটা টাওয়াল তো দেবে, শরীরটা মুছে নেই। কি হয়েছে তোর? এইভাবে বমি করছিস কেন? শরীর খারাপ? ভাবি, আমি কিচ্ছু জানি না, আমি কিছু বুঝতে পারতেছি না। কয়েকদিন ধরে না আমার কেমন বমি বমি লাগতেছে, মাথাটাও ব্যথা করতেছে। আর দেখো না, আমি সারাটা দিন ঘুমাই, তারপর আমার ঘুম শেষ হয় না। কোনো একটা কাজ করতে পারি না, ঠিক মতো হাঁটাচলা করতে পারি না, কেমন জানি লাগে ভাবি আমার। কি বলছিস তুই এসব? কালকের থেকে দেখছি তুই বারবার আচার খাচ্ছিস। আচ্ছা চোখ দেখি, জিভে বের করতো। সব কিছু তো কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে। আচ্ছা না, তোকে কিছু জিজ্ঞেস করা যাবে না। মাকে ডাকে আর সূর্যকে ডাকে। মা, মা, আয় সূর্য, সূর্য। কি হয়েছে বৌমা, ডাকতেছো কেন? ভাবি দেখেছো আমাকে? হ্যাঁ ডেকেছি। মা, আফসানা অসুস্থ। অসুস্থ? কি হয়েছে? জ্বর হয়েছে? না, তাহলে? বারবার বমি করছে, কিছু খেতে পারছে না, কালকে থেকে শুধু আচার খাচ্ছে দেখছি, আর মাথা ঘোরাচ্ছে। আমার তো সন্দেহ হচ্ছে যে আবার প্রেগনেন্ট হলো কিনা। ঠিক আছে বৌমা, একটা কাজ করো, তুমি আর সূর্য ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও, দেখো ডাক্তার কি বলে। ঠিক আছে মা, চলো যাও। কেন যেন সন্দেহজনক মনে হচ্ছে। ইয়ে মানে বাবা, এই হচ্ছে আফসানার রিপোর্ট। আফসানা প্রেগনেন্ট। কি? ছোট বৌমা গর্ভবতী? সূর্য, এটা আমি কি শুনছি? তুই একটা শিক্ষিত ছেলে, এরকম ভুল কামটা কেমনে করলি? তোর বোঝা উচিত ছিল তোর বউ নাবালিকা, মাত্র তার 14 বছর বয়স, সে তো নিজের যত্নই নিতে পারে না। এমন অবস্থায় সে যদি গর্ভবতী হয় তাহলে তার বাচ্চার যত্ন কিভাবে নিবে?
তোকে আমার ছেলে ভাবতেও ঘৃণা লাগছে। তোকে সুশিক্ষিত করার জন্য ঢাকা শহরে পাঠাইছি, কিন্তু তুই সুশিক্ষিত হতে পারিস নি। তুই হয়েছিস একটা জানোয়ার, আস্তার জানোয়ার। আচ্ছা বাবা, থামো এবার। সূর্য যথেষ্ট পরিমাণ শিক্ষিত একটা ছেলে। ও যদি ওর ভালো না বুঝে, ও যদি ওর পরিবারের ভালো না বুঝে, তাহলে তো আমাদের কিছুই করার নেই। সূর্য, তুই এত লেখাপড়া করেছিস, এত কিছু জানিস, তাহলে তুই কিভাবে এই ভুলটা করলি আমাকে বলতো? এখন আর কি করার? এখন যেহেতু এটা আমাদের পারিবারিক ব্যাপার, এটা আমাদেরকেই সামাল দিতে হবে। ওকে দোষারোপ করে লাভ নেই। আম্মা, সূর্য যেহেতু একটা ভুল করেই ফেলেছে, এখন তো আর চিল্লাচিল্লি করলে সমাধান হবে না। যেটা করলে সমাধান হবে, আমাদের এখন সেটাই করা উচিত। শোনো বৌমা, ভুল যা হবার তা তো হয়েই গেছে। যেহেতু আমাদের বৌমা নাবালিকা, এইসব বিষয়ে বাহিরে না ছড়ানোটাই ভালো। আমাদের সমাজ আছে, সমাজে জানতে পারলে আমাদেরকে নানান রকম কথা শোনাবে। বৌমার যতদিন বাচ্চা না হবে ততদিন আমাদের যে পারিবারিক ডাক্তার আছে সেই চিকিৎসা করবে, আর অতদিন সব কিছু গোপন রাখতে হবে আমাদের। আর এটা কোনো ক্রমেই যেন বাইরের লোক না জানতে পারে, তাহলে সমাজে আর মুখ দেখাতে পারবে না। জি মা। আচ্ছা বাবু ভাই, মকবুল যে মেম্বাইতে দাঁড়াইলো, ওই হালার ভুট্টা কাটা দিব, এটা কি জীবনে কাজ করতে পারবো? ও একটা বড় পাবে না। আরে ভাই, মেম্বার তো এই রইছে কিরা মুরগি চুরা কালু। হ্যাঁ বেটা, তুই কি পাগল লেগেছিস? মুরগি চোরা কালো আর আজ করে মুরগি চুরি করে ওরে ভোটটা দিবি কেটা? আরে বাবু ভাই, ভাই খালি দোকানে বসে নির্বাচন করলে হবে নাকি? গ্রামের খোঁজ খবর তো রাখা লাগবে। কি খোঁজ খবর ভাই? হিরামে আবার কি হইছে? আমাকে ওই যে খান সাহেব আছে না, খান সাহেবের পুলার বউ তো পেট বাঁধাইছে। পেট বাঁধাইছে? এ কোন কি? হ ভাই, আমিও শুনছি এই খানবাড়ির ছোট বড় নিয়া কোন কবিরাজ নাকি কোন ডাক্তারের কাছে গেছিল। আরে ভাই, ঘটনা তো তুমি ঘটাইয়া দিলা। বসির ভাইয়ের ওই যে আতুরে মাইয়া, 13 না 14 বছর বয়স, ওই মাইয়ার লগে গটকালি করে ওই খান সাহেবের ছোট পোলারে দিয়ে দিলা বিয়া। এই বিয়ের কয়েক মাস যাইতে না যাইতে এখন তো ওই মাইয়া পুয়াতি। হ ভাই, খান সাহেব আমার জামা ধরলো, অনেক নিয়ারা ফেয়ারা করছে। পরে বসির বাইরে কত পটায় মটায় বিয়েটা তো আমি নিজেই দিলাম। খান সাহেব কিন্তু বলছিল যে ও আমার মেয়ের মতো আমাকে বাড়িতে থাকবে, গড়বে গাড়বে, কিন্তু এত বড় অঘটন ঘটে হেলাবে ফট করে, এটা আমি বুঝতে পারিনি। বুঝলি, বিয়েটা দিতাম না ভাই। আমি চিন্তা করতেছি, এই বসির মিয়া গরিব মানুষ, এই ছোট্ট একটা আতুরে মাইয়া এই টাকা পয়সার লোভে পড়ে ওই খান সাহেবের পুলার লগে দিল বিয়া। এখন এই মেয়েটার যে গর্ভবতী, এই ডেলিভারির সময় যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে কি হবে একবার চিন্তা করছে? বড় বিপদ হইতে পারে ভাই। এই মাইয়াই তো একটা শিশু, এরপরে যদি এই মাইয়া আবার মা হয়, ওর ভিতর থেকে একটা শিশু বের হয়, তাহলে ওই মাইয়াকে ওর নিজের যত্ন নিব না ওই বাচ্চার যত্ন নিব? শালার আমি কত বেশি তুই সাবধানে থাইস, তুই সাবধানে থাইস। তুই শালা ঠিকই আকাম করে বইরিস। ভাই, আমাদের গ্রামের লোকজনের সতর্ক হওয়া উচিত, বুঝছেন? শিক্ষিত সমাজ এখন এই বড় লোকরা যদি মনে করেন যে গরিব মানুষের যে ইজ্জত নিয়ে সিনিমিনি খেলে, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা মায়া চাওয়াল বিয়ে করায়, বিয়ে দেয়, এতে তো আমাদের আগামী প্রজন্মই হুমকির মুখে পড়বে। তাই গ্রামের সবাই সতর্ক হইতে হবে যেন নাবালিকা কেউ বিয়ে দেবও না, আবার কেউ বিয়ে করবও না, নাকি? হ্যাঁ ঠিক কইছি। আরে ভাই, আমি তো শালারে সতর্ক করছিলাম যে শিশু মেয়ে বিয়ে করিস না, ওগুলো তো না অসুবিধা হবে না, বড় করে তারপরে। আচ্ছা যাই হোক, সবাই একটু সতর্ক থাকতে হবে। এ কাকা, এটা চা দাও। কি চা কাকা? দুধ চা নাকি রং চা? হ্যাঁ, দুধ চা। আচ্ছা দাঁড়ান, বানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খান সাহেব ভালো আছেন? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি। খান সাহেব, এ কি শুনলাম, আপনার এই বিশ্বাস করে আপনার বসির ভাইয়ের মেয়েটা কত তদবির করে এনে দিলাম। দিবে না বিয়া, বাচ্চা মেয়ে দিবেই না। আমি অনেক তদবির করে, অনেক হুবারিশি করে এনে দিছি। এখন কি শুনি, মানুষের মুখে যা শুনতেছি তাতে তো মেয়েটার অবস্থা খুব খারাপ। বাবু, কি করব বলো, ছেলেটা আমার একটা ভুল করে ফেলছে। আপনি কি জানেন আপনার ছেলে কি বড় ক্ষতি করেছে? 14 বছরের মায়াটা এখন গর্ভবতী, একটা বাচ্চা মেয়ে।
ডেলিভারি হওয়ার সময় তো মারা যেতে পারে। ভাই আপনি এই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, একজন সচেতন ব্যক্তি। আপনাদের ফ্যামিলিতে যদি এরকম ভুল করে তাহলে সাধারণ মানুষ কি করবে? আপনার প্রতি একটা আত্মবিশ্বাস ছিল বিরাট যে আপনার ফ্যামিলি কেউ ভুল করবে না। আর আপনি তোমার বলছেন যে আপনার মেয়ের মতো করে মানুষ করবেন। এখন যে ঘটনা ঘটছে এলাকার মুখ দেখানোর কায়দা নাই। মন চায় এই মুহূর্তে আমি দেশ ছেড়ে চলে যাই। আপনি জানেন এখন দেশের কী অবস্থা? অলিতে গলিতে চার দোকানে পাড়া বইরা একই আলোচনা, খানবাড়ির ছোট বউ 14 বছর বয়স গর্ভবতী। এখন তো মুখ দেখানোর জন্য বিপদ হয়ে গেছে আমাকে। বাবু, আমার তো আর টাকা পয়সার অভাব নাই। বৌমার জন্য যা কিছু করা লাগে আমি সব করব। বাবু, আমার বৌমার জন্য একটু দোয়া করো। এই বিশ্বাস আপনার প্রতি আছে দেখি তো আমি এত তদবির করে মেয়েটা এনে দিছি। বাচ্চা মেয়ে না, আপনি একটু খেয়াল রাখেন কিন্তু। ঠিক আছে, ঠিক কোনো আছে, সমস্যা ভালো, না হয় ভাই। চলেন। আফসানা, তুমি এই সময় বাইরে বের হইছো কেন? তোমার তো এখন রুমে থাকার কথা। ভাবি, আম্মাই তো বললো এই সময় যদি আমি একটু হাঁটাচলা করি তাইলে নাকি আমার বাবুর জন্য ভালো। তাই ভাবি সারাদিন তো ঘরে বসেই থাকি, একটু হাঁটতে বেরোইলাম। মার কথাই শুনলাম, ডাক্তারের কথা তো আর শুনলা না। তোমার তো এখন শরীরটা অনেক খারাপ। এখন যদি তুমি হাঁটাচলা করো, কখন কি হয়ে বসে তার কোনো ঠিক আছে? তাই এখন তোমার নিজের যত্ন নিতে হবে। ঘোরা অনেক যাবে, কিন্তু এখন না। আমি যখন তোমাকে বাইরে নিয়ে আসবো তখন তুমি ঘুরবা। তুমি এখন যাও, ভিতরে গিয়ে বিশ্রাম করো। ভাবি, আমার গলাটা না শুকায় গেছে, আমার একটু ঠান্ডা পানি খাওয়াবেন? ও, ঠান্ডা পানি খাবা? আচ্ছা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাবি। আচ্ছা। কি ব্যাপার বৌমা, তুমি বসে আছো কেন? একটু হাঁটা চলা করো। হাঁটাহাঁটি করলে সেটা তোমার শরীরের জন্যও ভালো, বাচ্চার জন্যও ভালো। আম্মা, হাঁটতে তো চাইছিলামই, কিন্তু আমার শরীরে কুলাই দিচ্ছে না আম্মা। আম্মা জানেন, বাবু না কেমন জানি মনে হয় আমার লাথি দেয়। আমার পেটটা অনেক বেশি ব্যথা করে, আমি আর পারতেছি না আম্মা। বৌমা, সারাদিন তো রুমে শুয়ে বসেই থাকো, যদি একটু হাঁটাহাঁটি না করো শরীরে পানি জমবে। আর এই সময় শরীরে পানি জমলে তোমার জন্যও ক্ষতিকর, তোমার বাচ্চার জন্যও ক্ষতিকর। এই সময় মেয়েদের অনেক কিছু খেতে মন চায়। যদি তোমার কোনো কিছু খেতে মন চায়, তুমি খবরদার কখনো লজ্জা করবা না। যা মন চাবে আমাকে বলবা, আমি তোমাকে সুন্দর করে রান্না করে খাওয়াবো। ঠিক আছে আম্মা। আম্মা জানেন, ওর প্রতি না আমার অনেক মায়া হয় এখন। এইটাই তো মায়ের ভালোবাসা মা। একটা মেয়ে যখন গর্ভবতী হয়, 10 মাস 10 দিন পেটে রাখে তার সন্তান, তখন তার প্রতি ধীরে ধীরে মায়া জন্মায়। এই জন্যই তো বলে মা সন্তানের ভালোবাসার মতো কোনো ভালোবাসাই হয় না। আম্মা, আমার না একটা কথা বলতে ইচ্ছা করতেছে। কি কথা বৌমা, বলো। আম্মা, আমি শুনছি ডেলিভারির সময় নাকি অনেক মেয়েরাই মারা যায়। আম্মা, আমি যদি মারা যাই, আপনি আমার সন্তানটারে মানুষের মতো মানুষ করেন। বৌমা, এরকম অলক্ষণের কথা বলতে নাই। দেখো, তোমার কিচ্ছু হবে না, তুমিও সুস্থ থাকবা, তোমার বাচ্চাও সুস্থ থাকবে। এই নাও পানি। বৌমা, তুমি ওকে হাত ধরে একটু হাঁটাও, আর আমি বাসার সব কাজকর্মগুলো সারি। আচ্ছা ঠিক আছে, যাও মা। জি আম্মা। কোথায় যাবে ঘুরতে? এই যে কি ব্যাপার, দুজন মিলে কি ভাবি লাগছে কিন্তু। আর ওর সামনে তুমি আমার গায়ে হাত তুলতেছো কেন? ছাড়ো 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 ছাড়ো। ছাড়বো? সারাটা দিন বাজারে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছ, বইয়ের কোনো খোঁজ খবর তুমি রাখো? আমি ছেলে মানুষ, আমি তো বাজারেই থাকবো, বাইরে থাকবো বেশি, তাই না? তা কি হয়েছে? তো ঠিকই আছে। ঠিকই আছে। এই সময় বইয়ের পাশে থাকতে হয়, বইয়ের যত্ন নিতে হয়। শুধু নিজের যত্ন নিলে হয় না, নিজের মন ভালো করার জন্য নিজে ঘুরতেছে। বউ যে একটু ঘুরবে, বউকে একটু বাইরে নিয়ে যাবা, সে চিন্তা ভাবনা তোমার আছে মাথায়? ওকে যে বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে সেটা তো আমি বুঝতে পারিনি।
আর বাসায় তো তোমরা আছোই, তাই ভাবলাম ও তোমাদের সাথে হয়তো বা ভালো আছে। শোন, মেয়েরা যখন প্রেগনেন্ট থাকে তখন হাজব্যান্ডের তার ওয়াইফকে অনেক সময় দিতে হয়, না হলে ওরা ট্রেসে ভুগে। এই জন্য বলতেছি বউকে একটু সময় দাও, বাইরে সময় না দিয়ে। ঠিক আছে ভাবি, থ্যাংক ইউ তুমি আমাকে এত সুন্দর পরামর্শটা দেওয়ার জন্য। আমি তো জানতাম না, কারণ আগে তো কখনো বাবা হয়নি, তাই ভেবেছিলাম আমি তোমার বউকে ঘুরতে নিয়ে যাব, যেহেতু তুমি এসে পড়েছো তোমার দায়িত্ব, এখন নিজের বউকে নিজেই ঘুরতে নিয়ে যাও। যাও, পুকুর পাড়ের আশেপাশে একটু ঘুরে নিয়ে এসো। ঠিক আছে ভাবি, আমি তাহলে ওকে নিয়ে ঘুরতে যাচ্ছি। আচ্ছা যাও। আচ্ছা চলো, হাত ধরো, সাবধানে। হ্যাঁ সাবধানে নিয়ে যাইস। হ্যাঁ ভাবি। ডাক্তার সাহেব, তোর নিঃশ্বাস নেন। ডাক্তার সাহেব একটু ভালো করে দেখে তোর কি অবস্থা। আমার বউ। থামেন। চিন্তা করিস না, আল্লাহ আল্লাহ কর। বোমা, দেখি জিব্বারটা একটু দেখি, মা একটু জিব্বাটা দেখি, বড় করে বের করেন। ডাক্তার সাহেব দুঃখিত, আমার করার কিছু নাই। এখন আল্লাহকে ডাকেন, যদি আল্লাহ ইচ্ছা করে উনি বেঁচে দিতে পারেন। আসি। বোমা, ডাক্তার সাহেব, আমার বৌমাকে কেমন দেখলেন? ঠিক আছে তো? খান সাহেব, অনেক দেরি হয়ে গেছে। আপনি শুধু একটাবার বলুন, প্রয়োজনে আমরা ওকে নিয়ে দেশের বাহিরে যাব, যত উন্নত চিকিৎসা প্রয়োজন আমরা ওটা ওকে করাবো। এখন আর করার কিছুই নাই, আল্লাহকে ডাকুন, হয়তো উনি বাঁচাতেও পারেন। এই আসো। বাবা ভেতরে চলো তো, আসো। সূর্য, ডাক্তার কি বলছে? আমি বুঝে গেছি। দেখো, আমি যদি মরেও যাই, আমার গর্ভের সন্তানকে তুমি মানুষের মতন মানুষ করো। আফসানা, 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 বোমা, বাবু কোথায় দেখেন? বোমা, আফসানা, 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 বোমা, কি হলো মা? কোথায় দেখেন? কি হয়েছে? বোমা নাই, মা, গো, আরে কি হয় গেল? ও চাচা, আপনার মেয়ের বাড়ি থেকে আসলাম। আফসানার অবস্থা একদমই ভালো না, ডাক্তার আইসা ফিরত চলে গেছে। আল্লাহ জানে এতক্ষণে বাইসে গেছে না মরে গেছে। কি? ও কি কইতেছ? আফসানা, ও আফসানা, আল্লাহ, ও আল্লাহ, 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 তুমি আমার মেয়েটাকে বাঁচাই গেল, আল্লাহ, আল্লাহ।
কাকি ও কাকি উঠো, তুমি ঘুমাইছো কে? আমার সাথে খেলবা না? আসো আমরা পুতুলের বিয়া দেই। কাকি ও কাকি কথা কও না কেন? কাকি মা, কাকি কথা বলে না কে? কাকি যখন কথা বলতে আমরা পুতুল খেলতে যাবো। কাকি উঠো, আমরা পুতুল খেলতে যাবো। মারে তুই আমার সাইডে কেমনে কইরা চইলা গেলি? আল্লাহ, তুমি আমারে নিয়ে যাইতে আমার ভাইয়াটারে বাঁচিয়ে রাখতো। আল্লাহ, তুমি এটা কি করলা? আল্লাহ, তুমি আমার লয়ে যাইতে আল্লাহ আমার ভাইয়াটারে বাঁচিয়ে রাখতো। আল্লাহ, 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 আমার মেয়েটার ব্যস্ত নসিব করো, তার কবর রাস্তা মাফ করে দিও আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা, আপনি এভাবে ফুলিকে ধাক্কা মেরে ফেলে দিলেন কেন? ফুলি, তুই প্রেগনেন্ট? তুই বিয়ে করছিস? না ফামনি, আমার বিয়ে হয় নাই। বিয়ে করিস নাই? তাহলে এই বাচ্চা কার? কোথা থেকে এই জাইরে প্যাক নিয়ে এসে এই বাড়িতে এসে বলে এই সন্তান নাকি আমাদের বাড়ির সন্তান? ফুলি, মা এসব কি বলছে? সত্যি করে বলতো, এই বাচ্চা কার? ফামনি গো, আমি একটা মিছা কথা কইতাছি না। এই বাচ্চার বাপ আপনার স্বামী। আমি যখন আপনাকে বাড়িতে কাম করতাম তখন আপনি গর্ভবতী আসছিলেন। আপনি যখন রাতের বেলা ঘুমাই যাইতেন তখন আপনার স্বামী আমার কাছে প্রতিদিন আইতো, আর আইয়া আমার প্রত্যেকদিন লোভ দেয় তো যে আমি নাকি দেখতে অনেক সুন্দর, এইবারের বউ বানাইবো, আপনারে নিয়ে নাকি সে মনে মনে সুখী না, আর আপনি তো গর্ভবতী। আপনি নাকি এখন আপনার স্বামীর শারীরিক সুখ দিতে পারেন না, এর লাগে আমার কাছে আইতো। ফুলি, এই ফুলি, ভাইজান আপনি এত রাইতে এখানে? আরে ভয় পাস কেন? কিছু লাগবো? কিছু খাইবেন? বানাই দেবো? আমি কিছু খামো না, তোর কিছু বানাইতে হইব না। আমার যেটা প্রয়োজন এটা তোর কাছে আছে। কি কোন ভাইজান? আমি তো কোনো কিছু নিয়ে ঘুমাই নাই, আমার কাছে আছে মানে? এত ঢং করিস না, সব কিছুই তো বুঝোস, বুঝাও না বুঝার ভান করস। তোর ভাবি অসুস্থ, তোর ভাবিরে না পারি ধরতে, না পারি কোনো কথা কইতে, না পারি নিজে সইতে,
এই যে তোরে এতদিন ধরে বোঝানোর চেষ্টা করতেছি, তুই বুঝাও না বুঝার বান কে লেগে করতেছস? থামেন ভাইজান, আপনার আমি আগেও কইছি এখনো কইতাছি, এটা কোনোদিনও সম্ভব না। ভাবি অনেক ভালো মানুষ, খুব ভালো একটা মানুষের আপনি বউ হিসাবে পাইছেন। আপনার ঘরটার সংসারটা কত সুন্দর গুছিয়ে রাখে। আর আপনার লোক যদি আমার এমন কোনো সম্পর্ক হয়, ভাবি শুনলে মেলা কষ্ট পাইব। আমি ভাবির কষ্ট দিতে পারব না। আর ধর বালা মাইয়া, ওই তুই সেটা ফকিন্নির বাচ্চা। শোন, তুই যদি আমার খুশি করস, তোর যখন যা কিছু লাগবো আমি তোরে দিমু। আমার মন হইতাছে এত বড়। কি কোন ভাইজান, আমি হইলাম এই বাড়ির কামের মাইয়া, আমি আপনার লগে এক লগে খাটে থাকবো মানে? কিন্তু আপনার বউ তো আছে। আর বউ থাকুক, বউরে ভাগাই দিমু, তালাক দিয়ে দিমু, তোরে আমি বিয়ে করবো। কি কোন ভাইজান, আমার মতো একটা কামের মেয়ের আপনি বউ বানাইবেন? শোন, আজকে থেকে তোর কোনো অভাব থাকবো না, পাগলি। কিরে ফুলি, কি করতেছস? এই তো ঘর মুছতেছিলাম। আমার জায়গা দেম যাই। একটু দাঁড়ান, একটা খুশির খবর আছে। কি সুখবর? আমি আপনার সন্তানের মা হতে যাচ্ছি। ভাই চুপ, মানুষ শুনলে সমস্যা। সমস্যা কিসের? এইবারই সন্তান আমার পেটে। আপনি তো কইছেন আপনার বাচ্চা ওর পরে আপনি আপনার বউরে তালাক দিয়া আমারে বিয়ে করবেন, এই বাড়ির বড় বউ আপনি আমারে বানাইবেন, তাহলে সমস্যা কি? গলাটা যখন একদম পাশ গলা, কইছি না আস্তে কথা হইতে, আস্তে কথা কো। শোন, তোর আর আমার মধ্যে যা হইছে হইছে, এগুলো সব কিছু ভুলা যা, সব পাস্ট। বেশি কথা হইতে না করছি। তুই তোর এই বাচ্চা নিয়ে হসপিটালে গিয়া অ্যাবর্শন করবি, যত টাকা লাগে আমার কাছ থেকে কালকে নিয়ে যাবি। কি কোন আপনি? এইটা আমার জীবন থাকতো আমি কোনোদিন করুম না। আপনি আমার স্বপ্ন দেখাইছেন যে আপনি আমারে বিয়ে করে এবারের বউ বানাইবেন। আমি তো প্রথম আপনার কথা রাজি হইতে চাই নাই। আপনিই তো আমারে লোভ দেখাইছেন বিয়ে করার, তাহলে এখন কেন আপনি আমার বাচ্চা নষ্ট করার কথা কইতেছেন? আপনি যখন আমার লগে শুইছিলেন তখন তো কন নাই যে পেটে বাচ্চা এসে পড়লে আপনি আমারে বিয়ে করবেন না? আপনি প্রত্যেকবার কইছেন যে তুই একটু ধৈর্য ধর, তোরে আমি বিয়ে করবো, তুই একটু ধৈর্য ধর। আর আজকে যখন আমার পেটে বাচ্চা এসে পড়ছে, হের লাগি আপনি কইতেছেন আমার বাচ্চা নষ্ট করে লাইতে। আমি বাচ্চা নষ্ট করব না। আমি আপামনিরও এই কথা কই দেবো, আমি খালাম্মারও কমো, ছোট ভাইজানেরও কমো, আমি সবাইরে কই দেবো। বেশি তেরামি কিন্তু করিস না। বেশি তেরামি করলে একদম গাড়ের মধ্যে মারবো। গাড়ের রোগ একটা বাঁকা না, কথা যেটা কমু ওই কথা শুই না মাইনা তারপর চলবি। যা, তোর 6 মাসের লেগে ছুটি দিয়ে দিলাম। আপনার যা মন চাই করেন। আপনি আমারে বিয়ে করবেন কইছেন, আমারে বিয়ে করতে হইব। আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। বেশি গাড়তেরামি করতেছিস না। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয় এটা কিন্তু আমার জানা আছে। ভালোই ভালোই কইতাছি, এই বাড়ি থেকে চইলা যা। আর যদি তুই আমার কথা না শোনস, তোরে আর তোর পেটের সন্তানরে দুইটারে কিন্তু আমি ফোন করতে বাধ্য হব। কথাটা মনে রাখিস। না না, উনি যে কাঠতেরা লোক, যে কোনো মুহূর্তে কোনো একটা অঘটন ঘটাই ফেলতে পারে। আমি এই বাড়ি থেকে এখনই চলে যাবো। তবে হ্যাঁ, এই বাড়িতে আমি আবার ফিরে আসবো। আমার সন্তানের স্বীকৃতির জন্য হইলো, বাপের পরিচয়ের জন্য হইলো, আমি আবার আসবো। আমি আবার আসবো। এইবার বুঝছেন তো আপামনি, আমি কোন পরিস্থিতিতে পইরা রাজি হইতে বাধ্য হয়েছি। চুপ, একদম চুপ। নাটক সাজাই নিয়ে আসছিস তাই না? আমি কিছু বুঝি না। আরে তোর নাটক সাজানো কথাগুলো যে আমি বিশ্বাস করব, এইটা ভাবলে কি করে? ওই তুই এই বাড়ি থেকে চলে গেছিলি কিসের জন্য সেটা আমি জানি, তবে আমার ছেলে যে তোকে মেরে ফেলতে চাইছিল ঠিক করছিল, কিন্তু মারে নাই। আমি কিন্তু তোকে মেরে ফেলবো, আমি তোকে ছাড়বো না। যাই বাড়ি থেকে, এক্ষুনি বের হয়ে যা। না না খালাম্মা, আপনি এটা কি কইতাছেন? আপনি আর যাই করেন, আমার সন্তানের কোনো ক্ষতি করেন না খালাম্মা। আমি আপনার বাড়িতে কিচ্ছু চাই না, শুধু আমার সন্তানের পিতৃ পরিচয়টা চাই। দরকার হলে আমি আগে যেমন আপনার বাড়িতে কাম করে খাইতাম, আমি তেমনি কাম করে খামো। আর আমার দরকার হলে রান্না করে রাখেন, তাও আমার সন্তানের ক্ষতি করেন না খালাম্মা। না, তোর নাটক তো আমার ভালো লাগতেছে না। তুই এখান থেকে যাবি নাকি তোকে ঘাট ধাক্কা দিয়ে আমি বের করে দেব? না, আমি এই সন্তানের স্বীকৃতি ছাড়া এই বাড়ি থেকে যাবো না। বুঝছি, তুই এভাবে যাবি না। তোকে কিভাবে এই বাড়ির থেকে বের করতে হয় আমি ভালো করে জানি। যা, যা।
এখন আমাকে আমার কাজে যাইতে হবে। কই গেছিল? আরে একটু বাহিরের ওয়াশরুমে গেছিলাম। ঘরে ওয়াশরুম থাকতে বাইরের ওয়াশরুমে কিসের জন্য গেছিল? আরে শরীরটা জানি এখন কেমন শুধু ব্যথা লাগে, মনে হয় শরীরের হাতের পায়ের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। এজন্য ভাবলাম বাহিরে একটু যাই, হাঁটাহাঁটি করি, ওয়াশরুমের কাজটাও সাইরে আসি। এত রাতে যে তুমি বাইরের ওয়াশরুমে যাও, হাঁটাহাঁটি করো, এত রাতে কি বাইরে বের হওয়া উচিত তোমার? আরে তুমি এত টেনশন করো না তো। কিসের এত টেনশন করো তুমি? আমার কিন্তু বাবুর জন্য খুব টেনশন হয়। ঘুমাও তুমি, আজাইরা চিন্তা। একটু হাঁটাহাঁটি করলাম রাতের বেলা। ও কিরে মা, তুই কান্তাছ কেন? ওরা কি আবারও তোরে মারছে? আজকের আমারে মানে নাই, তুই কইছে আমার আর আমার পেটের সন্তান রে একবারে ওরা মাইরে ফেলাইব। মারে, ওরা তোরে মারিয়ে ফেলবে। চল আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই। বাচ্চা থাকলে তোর সন্তানের স্বীকৃতি একদিন তুই পাবি পাবি। আমার সন্তান এই বাড়ির সন্তান, দরকার হইলে আমি এই বাড়িতে না খাইতে পাই মহিলা যাবো, তাও আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না মা। আমার সন্তানের স্বীকৃতি না নিয়ে আমি কোনো আনে যাবো না। মারে, আমি একটা কথা কই তোরে শোন, এখনো দেশে আইন কানুন আছে। এক কাম কর, চল আমরা মেম্বারের কাছে যাই, মেম্বারের কাছে যাইয়া একটা বিচার দিই। হ মা, চলো যাই মেম্বারের কাছে। আশা করি মেম্বার করে ফিরাইবো না, উচিত বিচারটা উনি করবো। হ, মেম্বার যদি বিচার নাই করে তাইলে আমরা এই বাড়িতে অনশন ডাকুম, না খেয়ে থাকুম, না খাইতে খাইতে আমরা মরে যাবো। দরকার হলে আমাকে লাশ বাইরেইব, তবু আমরা এই বাড়ি ছাড়ুম না। হ্যাঁ মা, লও যাই মেম্বারের কাছে বিচার দিই। আশা করি মেম্বার করে ফিরাইবো না, উচিত বিচারটা উনি করবো। চলো। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। আপনার কাছে যাইতেছিলাম একটা বিচার নিয়ে। আমার কাছে? কিন্তু আপনাদেরকে তো ঠিক চিনলাম না। আমি হইলাম মাহফুজ গোবারি কামের মাইয়া, ও গোবারিতে কাম করি। আর এইটা হইলো আমার মা। কেন, ওরা কি ঠিক মতো বেতন দেয় না? বেতনের লাগে বিচার দিতে আহি নাই, বিচার দিতে আইছি আমার এই যে পেটে সন্তান আছে, এই সন্তানের পিতৃ পরিচয়ের লাগা। সন্তানের পিতৃ পরিচয়? কেন, এই সন্তানের বাপ নাই? বাবা আছে, বাবা হইলো ভাই মাহফুজ। মাহফুজের বউ যখন গর্ভবতী আছিল তখন আমি ওগো বাড়িতে কাম করতাম। মাহফুজ প্রতি রাইতে আমার কাছে আইয়া আমারে বিভিন্ন ভাবে লোভ দেখাইতো। আমারে কইছে যে বাচ্চা হওয়ার পরে মাহফুজের বউরে তালাক দিয়ে আমারে বিয়া করব, আমার পেটের সন্তানের স্বীকৃতি দিব, পিতৃ পরিচয় দিব, আমারে ওর ঘরের বউ বানায় রাখবো। কিন্তু কিন্তু যখন আমার পেটে সন্তান হয়ে পড়লো, মাহফুজরে আমি এই কথাটা জানাইলাম, তখন মাহফুজ আমার মাইরা ফেলতে চাইছে। আমি খুব কষ্ট করে ওগো বাড়ি থেকে পলে গেছিলাম, কিন্তু এখন আমার সন্তান ডেলিভারির সময় হয়ে গেছে। এখন যখন আমি আমার সন্তানের পিতৃ পরিচয় লেগে গেছি,
তখন মাহফুজের মা আমার মায়ের দর করে বাইর করে দিছে আর কইছে আমি যদি আর ওগো বাড়িতে যাই তাহলে আমার আর আমার সন্তানরা কাউরে বাঁচতে দিব না। কি বলো? আমার এলাকায় নারী নির্যাতন, এটা তো মানবতা লঙ্ঘন। আমার এলাকায় এই সমস্ত কাজ হইতে দেওয়া যাবে না। আমি এটার বিচার করব। চলো আমার সাথে, যা বিচার করার আমি করব। আসো। চলো মা। কি ব্যাপার, তোমরা দুইজন এরকম মন খারাপ করে এখানে বসে আছো কেন? ফুলি আসছে। ফুলি আসছে কেন? ও এতদিন পরে এই বাড়িতে কি করে? সেটা তো আমাদের থেকে ভালো আপনার জানার কথা। কেন আসছে? আমি কিভাবে জানবো? ও যে আমাদের বাড়ি থেকে পলায়ে চলে গেল, এরপর তো ওর সাথে আমাদের কারো কোনো যোগাযোগ নাই। আজকে আবার কেন আসছে? ফুলি আসছে তার বাচ্চার স্বীকৃতি দেওয়ার জন্য। বাচ্চার স্বীকৃতি মানে? কার বাচ্চা? ও কি বিয়ে করছে নাকি? হ্যাঁ মা, বিয়ে করতে হয় নাকি? আর বিয়ে যদি করতো তাহলে বাচ্চা স্বীকৃতির জন্য কি আমাদের বাড়িতে আসতো? আমি এখনো ঠান্ডা মেজাজে কথা বলছি। সত্যি করে বলুন, ফুলির পেটে বাচ্চাটা কি আপনার? ফুলির পেটে আমার বাচ্চা? ফুলির পেটে আমার বাচ্চা কিভাবে যাবে? তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? ফুলির পেটে যদি আপনার বাচ্চাই না হয় তাহলে ফুলির পেটে কার বাচ্চা? আর তাছাড়াও ফুলিকে আপনি ব্ল্যাকমেল করে এই বাড়ি থেকে বের করে দিয়েছেন। ফুলি আমাকে সবটাই বলেছে। তাই আপনি এখন স্বীকার করুন ফুলির পেটে কার বাচ্চা। আমার চেয়ে বেশি কি একটা কাজের মেয়ে তোমাদের কাছে বড় হয়ে গেল? একটা কাজের মেয়ে কি বললো না বললো সেটার জন্য তোমরা আমার কাছে কৈফিয়ত চাইতেছো? এতদিন তো কৈফিয়ত চাইনি, আজকে কেন ফুলি এসে দাবি করবে যে ওর গর্ভে তোর বাচ্চা? এই জন্যই তো বাধ্য হচ্ছে তোকে জিজ্ঞেস করার জন্য যে বাচ্চাটা কার। মা শোনো, আমার কাছে কি মনে হয় জানো? ওরা তো এদের ফকিন্নির বাচ্চা, ছোট লোক, ওদের তো কোনো মানিজ্যত নাই। ওরা একটা নাটক সাজায় আসছে আমাদের বাড়িতে, যদি আমরা ওদেরকে কিছু টাকা পয়সা দেই সেই জন্য। দেখো, একটা মেয়ে কখনো তার গর্ভের সন্তান নিয়ে মিথ্যে কথা বলতে পারে না। তাই এখনো সাফ সাফ জিজ্ঞেস করতেছি, ওর গর্ভের সন্তানটা কি তোমার? একটা কাজের মেয়ে একটা জাল নোট নিয়ে আসলো আর তোমরা ওইটা বিশ্বাস করলা। ওরে আমি গাটটা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিমু। মাহফুজ, ওই মাহফুজের মা, একটু বাইরে আসো। কে কে ডাকে? ও কাকা, আসসালামু আলাইকুম। কাকা। ওয়ালাইকুম সালাম। মাহফুজ, আমি এসব কি শুনছি? কি শুনছেন কাকা? এই মেয়েটার গর্ভে নাকি তোমার সন্তান? চাচা, আপনি এটা কি কইতাছেন? আমার ঘরের মধ্যে বউ বাচ্চা আছে, আমি একটা সম্মানীয় ব্যক্তি। আমি কি চাইলে আরেকটা মেয়েরে প্রেগনেন্ট করতে পারি? এই মেয়েটা হইতাছে একটা মিথ্যাবাদী, প্রতারক। ও 1 বছর আগে আমাদের বাড়ি থেকে চলে গেছে না বইলা। 1 বছর পর কই থেকে আসছে পেট বাজায়া, এখন আমারে দিতেছে দায়ভার, আমারে করে ব্ল্যাকমেল। আমার ঘরে বাহিরে কোনো জায়গায় শান্তি নাই, আমি থাকতে পারি না। আমার পুরাটা বাড়ির মধ্যে আগুন জ্বলতেছে। চাচা চুপ করো। একটা মেয়ে এমনি এমনি তো বলবে না যে মাহফুজের সন্তান আমার পেটে। এই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক, সত্যি করে বলো। মেম্বার সাহেব, আপনি শুনলেন না আমার ছেলে কি বলল? আরে এই মেয়ে তো 1 বছর আগে আমাদের বাসা থেকে পালিয়ে গেছে, তাহলে 1 বছর পরে যদি সে এসে বলে সে মাহফুজের সন্তানের মা হতে চলেছে, তাহলে এটা কি করে সম্ভব বলেন তো দেখি? এই ভাবি, আপনি চুপ করেন। বৌমা, তুমি কও তো, এই মেয়েটা কতদিন আগে তোমাদের বাড়ি থেকে গেছে? চাচা, আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের নামে মিথ্যা কথা বলতে পারবো না। এই মেয়েটা আমাদের বাসা থেকে চলে গিয়েছে 5-6 মাস হয়েছে। 5-6 মাস আগে তোমাদের বাড়ি থেকে এই মেয়েটা গেছে না? আর তুমি বলতেছো 1 বছর আগে এই মেয়েটা তোমাদের বাড়ি থেকে চলে গেছে। সত্য কইটা বলো, এই মেয়ের গর্ভে যে সন্তান, এটা কার? সবকিছু যেহেতু জানাজানি হয়ে গেছে, সবাই যেহেতু সবকিছু জানা ফেলছে, এখন আর লুকোচুরির কিছু নাই। শয়তানের প্রতারণায় পইরা ভুল আমি একটা কইরা ফেলছি। ওর গর্ভে যে সন্তান আছে ওটার বাবা আমি। ভাবি, সত্যটা এখন জানলেন তো? মাহফুজের সন্তান যখন এই মেয়েটার গর্ভে, আজকের মধ্যে মাহফুজকে এই মেয়েটাকে বিয়ে করাই দেবেন। মেম্বার সাহেব, এটা কি করে সম্ভব? একটা কাজের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব, এটা আপনি ভাবলেন কি করে?
এইটা কখনোই সম্ভব না। মাহফুজের সাথে যদি ওই মেয়েটার বিয়ে না দেন তাহলে তো আপনার আরেকটা পোলা আছে, ওই ছোটবেলার সাথে বিয়ে দিয়ে দিন। এটা আপনি কেমন কথা বলছেন মেম্বার সাহেব? আমার ছোট পোলার সাথে কেন আমি এই ফকিন্নির বাচ্চার বিয়ে দিব? এটা কখনোই সম্ভব না। শোনেন ভাবি, আপনাদের বাড়ির সম্মান আপনারাই রক্ষা করেন। আজকের মধ্যে ছোটবেলার সাথে এই মেয়েটার বিয়ে দিয়ে দিন। আমি এখন চলে যাচ্ছি। যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই মাহফুজ, আমি যাওয়ার পরে যদি ওদের গায়ে একটা ফুলের টোকাও পড়ে তাহলে কিন্তু তোমাদেরকে আমি জেলের ভাত খাওয়াবো। আর কিছু পাইলি না, মানব অধিকারের লোক পাইছস। এই ঘরে আয়। আরে ফুলি, তুই তুই কখন আইলি? সেই যে পলায় গেলি, তারপর তোর কোনো খবরই পাইলাম না। আচ্ছা, তোর পেট উঁচা কেন? তুই কি গর্ভবতী? হ ভাই, আমি গর্ভবতী। গর্ভবতী? তুই বিয়ে করলি কবে? আমাদের বিয়েতে দাওয়াত দিতিস, আমরা বিয়ের দাওয়াত খেতে যেতাম। আমি তো বিয়ে করি নাই ভাই। বিয়ে করিস নাই? তাহলে পেটে বাচ্চা আসলো কিভাবে? আপনার ভাই দিচ্ছে। হোয়াট? আমার ভাইয়ের বাচ্চা মানে? আপনার ভাইয়ের বউ যখন গর্ভবতী ছিল তখন আপনার ভাই আমার সাথে গোপনে গোপনে শারীরিক সম্পর্ক করছে। এখন যখন আমার ডেলিভারির সময় আসছে, এখন আমার বাচ্চার তো পিতৃ পরিচয় লাগবো ভাই। জন্মের পরে মানুষ কব এটা জারদ সন্তান, সেইটা আমি শুনতে পারুম না ভাই। এই লেগে আপনার ঘর বাড়িতে আইছি আমার সন্তানের পিতৃ পরিচয় লেগে। ভাইজান, ভাইজান, মা, ভাইয়া কোথায়? ভাইয়াকে একটু দেখাতো। মাহফুজ, মাহফুজ, ভাইয়া, তোমার নামে সব কি শুনছি? বাইরে দেখলাম ফুলি বসে আছে, আর তুমি তো শিক্ষিত ছেলে, তুমি শিক্ষিত হয়ে এসব কি করেছো? ফুলি এসব কি বলছে? কি হলো, তুমি কথা বলছো না কেন? তোমার ভাই কি বলবে? তার কি বলার মুখ আছে? যা বলার আমি বলছি। ফুলির গর্ভে তোমার ভাইয়ের সন্তান। ভাইয়ের সন্তান মানে? এটা কিভাবে সম্ভব? সবই সম্ভব যদি একজন মানুষের চরিত্র ঠিক না থাকে। আমি যখন গর্ভবতী ছিলাম, তোমার ভাই আমাকে রেখে দিনের পর দিন, রাতের পর রাত ফুলির সাথে সময় কাটিয়েছে, আর তারই ফলস্বরূপ ফুলি আজকে গর্ভবতী। ফুলি আসছে বাচ্চার স্বীকৃতি নিতে। ভাইয়া, তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে একটা কাজে মেয়ে এভাবে সর্বনাশ করতে পারলে? ভাইরে, আমি শয়তানের ধোকায় পড়ে অনেক বড় একটা ভুল করে ফেলছি। মানুষ মাত্রই তো ভুল, তাই না? এখন আমি যে বিপদে পড়ছি, এই বিপদ থেকে একমাত্র তুই আমাকে পারিস রক্ষা করতে। আমি আমি কিভাবে তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করব? মেম্বার চাচা আসছিল, আয়শা আমাকে আলটিমেটাম দিয়ে গেছে, যেভাবে হোক ওই মেয়েকে আমার বিয়ে করতে হবে। আরেকটা শর্তও দিছে, যদি আমি বিয়ে না করি তাহলে তোর বিয়ে করতে হবে। এখন তুই একমাত্র পারস আমাদের পুরো পরিবারের মান সম্মানটা বাঁচাইতে। আর আমি যদি বিয়ে করি তাইলে আমার শ্বশুর বাড়ি থেকে হয়তো আমারে বাঁচতে দিব না। বাসার দেখ, তোর ভাই যে কাজটা করছে খুবই খারাপ করছে। আর মেম্বার এসে যেভাবে হুমকি দিয়ে গেছে না, ওই মেয়েকে যদি এই বাড়ির বউ না করি তাহলে আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আর দ্বিতীয়ত কথা, তুই তো তোর ভাবির ফ্যামিলি সম্পর্কে ভালো মতোই জানিস। তার ভাই, চাচা টাচা সবই তো বড় বড় নেতা। এখন এই পর্যায়ে যদি ও ফুলিকে বিয়ে করে তাহলে তো ওর অবস্থা খারাপ হবে। দেখা যাচ্ছে ওকে উঠেই নিয়ে যে মেরে ফেলবে। তুই কি চাস যে তোর ভাই মারা যাক? একবার তোর ভাবির কথা ভাব, আমার কথা ভাব, এই ফ্যামিলির সম্মানের কথা ভাব। দেখ বাবা, তুই অমত করিস না। আমি বলি কি, তুই না হয় ফুলিকে বিয়ে কর,
মা তুমিও পাগল হয়ে গেছো? আমি ওই মেয়েকে বিয়ে করব? একটা কাজের মেয়ে, আমাদের বাসার কাজের মেয়েকে যদি আমি বিয়ে করি তাহলে আমার মান সম্মান থাকবে? আমার বন্ধু বান্ধব কি বলবে যে আমি আমার বাসার কাজের মেয়েকে বিয়ে করছি, তাও আবার তার পেটে বাচ্চা, আমি বাচ্চা সহ বিয়ে করছি? অসম্ভব মা, এটা আমি কখনোই করতে পারবো না। তার থেকে তুমি একটা কাজ করো, মেম্বার যেহেতু আসছে মেম্বারকে কিছু টাকা পয়সা দিয়ে ম্যানেজ করো, সাথে ফুলিকেও কিছু টাকা দিয়ে ম্যানেজ করো, দেখো পারো কিনা। মা, ছোট কিন্তু একদম খারাপ কথা বলে নাই, ও কিন্তু একটা যুক্তিসঙ্গত কথা বলছে। তুমি যদি আমাকে লাখ 10 টাকা দাও, সেটা আমি মেম্বারকে প্রপোজ করে দেখি, সে যদি নেয়, আমাদের ঝামেলাটা যদি ভাঙে, তাহলে সাপও মরলো লাঠিও ভাঙলো না, বিষয়টা ভালো হয় না? হ্যাঁ ভাইয়া, তুমি একদম ঠিক বলেছো। তুমি এক্ষুনি মেম্বারের কাছে যাও, তুমি যে করে হোক মেম্বারের হাত পায়ে ধরে মেম্বারকে ম্যানেজ করো, যাও। ঠিক আছে মা, আমি দেখি মেম্বার চাচাকে ম্যানেজ করা যায় কিনা, উনি কি বলে। ঠিক আছে, আমিও দেখছি ওই ফকিনের বাচ্চাকে কিভাবে এই বাড়ির থেকে বের করা যায়। এই ফকিন্নির বাচ্চা, এই বাড়ির বউ হওয়ার তো খুব স্বাদ, তো স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি। যা, রান্নাঘরে থালা বাসন হাঁড়ি পাতিল সব রাখা আছে, পরিষ্কার কর। আপা, আমার মেয়ে তো অসুস্থ, দেখতেছেন তো, ডেলিভারির সময় হয়ে গেছে, ওরে দিয়ে এত কাম করে না আপা। ও, এখন আপনার মেয়ে অসুস্থ, ডেলিভারি হওয়া ভাব, এত কিছু বুঝে আপনার মেয়ে, আর আপনি বুঝেন যখন আমার ছেলের সাথে বেডে শুয়েছিল তখন বুঝে নাই যে এই বাড়ির বউ হতে গেলে কাজকর্ম করেই খেতে হবে, নতুবা এই বাড়ির বউ হওয়া চলবে না, সেটা আপনার মেয়ে বুঝে নাই? ঠিক আছে, আমি সব কাম কইরা দেব। তুই না এই বাড়ির বউ হবি, কিন্তু তোর মা কি এই বাড়ির বউ হবে? এই বুড়ো বিটিটাকে এখনো খেদাস না কেন? যা, তাড়িয়ে দে বলছি। মা, এইবারে সবাই যেহেতু মোটামুটি মাইনা নিছে আমারে, তুমি এক কাম করো, এখান থেকে তুমি চলে যাও। আমি চলে গেলে ওরা তো তোরে মারি ফেলবো মা। আমারে মাইরা ফেলাইলে তুমি তো আছো মা, তুমি আই আমার লাশটা নিয়ে যাইও, আর দেখবা আমার আবার সন্তান রে যারা খুন করবো তারা একটাও যেন ফাঁসির দড়ি থেকে বাঁচতে না পারে মা, এটা তুমি দেখবা। এখন তুমি চলে যাও আর নিজের প্রতি খেয়াল রেখো মা। আচ্ছা মা। ওই কার্ডটা হয়ে গেছে, চেয়ারম্যান সাহেব সই করে দিলেই আইসা যাবো, তোমার দিয়ে দিব। একটু ভালোভাবে দেখেন, মহিলাটা কিন্তু অনেক আচ্ছা ঠিক আছে। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা, আমি আপনার কাছে যাইতেছিলাম। আমার কাছে কেন? কাকা, কি একটা সিদ্ধান্ত দিয়ে এলেন, এটা তো বাড়ির কেউ মানতেছে না। আমার ছোট ভাইটা শিক্ষিত একটা পোলা, বাড়িতে আসছে, ওরা অনেক রিকোয়েস্ট করছে, ও কোনোভাবে মাইনা নিতেছে না। শিক্ষিত পোলা পাইন তো এখনো বিয়েও করাই নেই। একটা কথা কইলে কি খালি মাইনা নিব? কাকা দেখেন না, এটার অন্য কোনোভাবে সলিউশন করে দেওয়া যায় কিনা। শোনো মাহফুজ, তোমার ভাই যেহেতু রাজি হইতেছে না, তাহলে বিয়েটা তুমিই করো। আকাম যেহেতু করছো, বিয়ে তো তোমারই করতে হবে। মানুষ দুই বিয়ে করে না, কত মানুষ দুই বিয়ে করে সংসার করতেছে। কাকা, আপনারা যে কেমনে বুঝাই, আমার শ্বশুর বাড়ির পরিবারটা হইতেছে একটা মুঙ্গইর পরিবার, কথায় কথায় তারা মুঙ্গইর চালায়। তারা যদি জানে আমি এই কাজ করছি, আমার পিঠে ছালা বাইন্দাও আমি বাঁচতে পারবো না, আমারে টুকরা টুকরা কইরা কাঙ্গে ভাসায় দিব। কাকা শুনেন, আমি আপনার একটা কথা কই, আপনি মেম্বারি কইরা কয় টাকা কামান? 7,500 টাকা ভাতা পান, আর সাইড সুইট বাইরে ওই যে বাতার কাটকোট বাইরে কিছু টাকা হয়তো বা কামাইতে পারেন। তুমি কি আমাকে গমচুর মেম্বার ভাবতেছ? আরে মিয়া, মাসে 2 দিন মাংস খাওয়ার চিন্তা করতে পারি না, সারা মাস আমি সবজি দিয়ে ভাত খাই, শুধু সততার কারণে। বাজান, আপনি আমার ভুল বুঝেন না, আমি আপনার ভালো চাই, আমি আপনার একটা সুযোগ দিতে চাই। টাকা 5 লাখ 5 লাখ 10 লাখ আপনার হাতে উঠাই দিতেছি, আপনি কারে কত দিবেন এটা আপনার বুঝ। কিন্তু কাকা, এই আপদ আমার বাড়ি থেকে বিদায় করেন, আমি আর নিতে পারতাছি না বাজান। মাহফুজ, তুমি আমার ঘুষ দেওয়ার চিন্তা করতেছ? তুমি জানো
এই ঘুষ দেওয়ার অপরাধে তোমার আমি পুলিশে দিতে পারি? কাকা, আপনি অন্যদিকে নিয়েন না। আপনিও বাঁচেন, আমিও বাঁচি, ওই মাইয়াটাও বিদায় হোক। রথ দেখলাম, কলাও বিক্রি করলাম, সার্কাসও দেখলাম, সব কিছু মিলে একটা প্যাকেজ করে দেন কাকা আমারে। মাহফুজ, আমি তোমারে যেই রায় দিছি ওই রায় থেকে এক চুল আমি নড়বো না। রাইতে রেডি থাকো, আমি কাজে নিয়ে আসতেছি। আসো ফারুক। কাকা, গ্রাম বাংলায় একটা কথা আছে, কাম করে হাসে ডিম খায় দারোগায়। ওই রকম হয়েছে অবস্থা। ভুল করছি আমি, আর মাসুল দিব আমার ছোট ভাই। এটা হয় বিয়া মনে হয় শেষ পর্যন্ত আমারই করতে হইব। কি যে করি। কি ব্যাপার ফুলি, তুই এসব কাজ করছিস কেন? খালাম্মা কইছে হাড়ি পাতিল আর থাল বাসন গুলা মাইজা রাখতে, হেল লেগে এগুলা পরিষ্কার করতে আইছি ছোট ভাইজান। মা তোকে এসব কাজ করতে বলেছে? তুই তো শরীরের অবস্থা দেখেছিস। শোন, তোকে কোনো কাজ করতে হবে না, তুই ভেতরে যা। না ছোট ভাইজান, খালাম্মাই যদি জানতে পারে আমারে খুব মারবো। মা তোকে মারবে? দাঁড়া, আমি দেখতেছি। ভাবি, ভাবি, ভাবি এদিকে এসো। কি হয়েছে? কি ব্যাপার ভাবি, ফুলি যে এখানে এসব কাজ করছে এই শরীর নিয়ে, তুমি কি এটা খেয়াল করনি? না, আমি খেয়াল করিনি। মা মনে হয় ওকে কাজ করতে বলেছে, তাই কাজ করছে। মাকে কাজ করতে বলেছে, তুমি কোথায় ছিলে? আমি ভিতরেই ছিলাম। ভাবি, এখানে তো আমি ফুলির কোনো দোষ দেখি না। হ্যাঁ, আমি মানছি যে দোষ আমার ভাই করেছে। ফুলি অসহায় একটা মানুষ। ফুলি পেটের দায়ে আমাদের বাসায় কাজ করত, আর ও সরলতার সুযোগ নিয়ে ভাইয়া অপরাধ করেছে। এখানে ফুলির তো কোনো অপরাধ নেই। আর একটা কথা ভাবি, ফুলির যতদিন ডেলিভারি না হবে ফুলি যেন কোনো প্রকার কাজ না করে, এটা তুমি দেখবে। আর যদি মা ওকে কোনো প্রকার কাজে বলে তাহলে তুমি আমাকে বলবে, আমি দেখব, আমি এর বিচার করব। যাও, ফুলিকে নিয়ে ঘরে যাও। বাইরে আমি তোর পা দুটাতে ধরি, তুই আমার কথাটা শুন, আমার কথাটা রাখ। আমার আর কোনো উপায় নাই। আমার শ্বশুর বাড়ি যদি শুনে আমি এই কাজ করছি, আমারে বাগায় দিয়া লাইব, আমার একদম জীবনে মাইরা ফেলাইবো। তুই কি চাস এই অল্প বয়সে তোর বড় ভাইটা মারা যাক, আমার সংসারটা নষ্ট হোক? যদি এটা না চাস, আমার দিকে একটু ফিরা তাকায় হইলেও আমার এই ভুলের সমাধানটা তুই কইরা দে ভাই, নাইলে আমার জীবন, আমার সংসার, আমার পরিবার সব কিছু নষ্ট হয়ে যাব। আচ্ছা, মেম্বার কি বললো? আমি মেম্বারের কাছে গেছিলাম, গিয়া তারে 10 লক্ষ টাকাও সাচ্ছি, কোনো কাজ হইতেছে না। সে বলতেছে আমাদের দুই ভাইয়ের এক ভাই নাকি বিয়ে করতেই হইব, আজকে রাতে নাকি সে কাজে নিয়ে আসবো। আমি অন কি করবো, আমি কিছুই বুঝতেছি না। আমার সংসারটাও টিকবো না, আর আমি বাইচাও থাকবো না, আমি মইরা যাবো রে ভাই। শোনো, সমস্যা যেহেতু একটা হয়েছে, এর একটা সমাধান তো করতে হবে। তুমি কোনো চিন্তা করো না, তুমি বাসা যাও। একটু ভাইবা দেখিস। ঠিক আছে, যাও। আর শুনো আমার কথাটা, ছাড়ো। চলে গেলে কি এটার কোনো সলিউশন হইব? আমার একটু সুযোগ দাও, দেখি আমি কি করা যায়। একটাবার কি আমার বাচ্চার কথা চিন্তা করছিলা? আমার কথা চিন্তা করছিলা? তোমার মনে যেটা আমার জন্য আর আমার বাচ্চার জন্য কোনো দয়া মেরা ছিল না, তো তোমার কাছে আমি থাকতে চাই না, আমাকে যেতে দে বলে দিচ্ছি। আরে বাবা, মানুষ ভুল কিভাবে করে? শয়তানের প্রতারণায় পড়ে করে। আমি তো শয়তানের প্রতারণায় পড়ে একটা ভুল করে ফেলছি। এখন এটা সলিউশন কিভাবে করা যায় সেটার চিন্তা না করে তুমি চলে যেতেছো, এটা একটা সলিউশন হইলো?
তুমি ভুল করছো? তুমি কোনো কিছু ভুল করো না, তুমি ইচ্ছা করে এগুলো করছো, আমার সাথে সম্পর্কটা নষ্ট করছো। আমি সব কিছু তুমি সহ্য করছি শুধুমাত্র আমার বাচ্চার দিকে তাকাইয়া। এখন তোমার বাচ্চা আমি তোমার কাছে রেখে যেতেছি, আমি এই বাচ্চাকে দিব না। আরে শোনো, মা মা একটু আসো তো। বউ বউ আমার কথাটা তুমি একটা আবার শোনো, তুমি যাও না, আমার কথাটা শোনো। আরে প্রয়োজনে আমি এই চাকরানির এই বাড়ি থেকে বের করে দিমু, তবে তুমি এই বাড়িতে থাকো, তুমি যাও না। কাকে বের করে দিতে চাইছো? একটা অসহায় মেয়েকে কাকে বের করে দিতে চাইছো, যে কিনা তোমার সন্তানের মা? কাকে বের করে দিতে যাচ্ছ? আমি তোমারে বিশ্বাস করছিলাম, ভালোবাসা তোমারে বিয়ে করছিলাম, কিন্তু আমি কোনোদিন আশা করি নাই যে আমি গর্ভবতী থাকা অবস্থায় তুমি অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করবে। তুমি তো এখন আমারে ভালোবাসো না। তুমি যদি আমারে ভালোই বাসতা তাহলে আমারে গর্ভবতী রাইখা অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করতে পারতাম। তুমি তো তোমার চাহিদা মেটানোর জন্য ওকে ইউজ করছো। ও তো তোমার ফাঁদে পড়া তোমার কাছে আত্মসমর্পণ করছে, আর এখন যখন তোমার বাচ্চার স্বীকৃতি চাইতেছে তখন তুমি সেই বাচ্চাকে অস্বীকার করতেছো। এই বাচ্চা কি দোষ করছে? আমি তো এই বাচ্চার কোনো দোষ দেখি না। এই বাচ্চা তো তার বাবার স্বীকৃতি পাওয়ার অধিকার আছে, আরে আমি কেন এই বাচ্চার বাবার স্বীকৃতি থেকে আমি দূরে সরাবো? যখন আমি তোমার সন্তানের মা হওয়ার জন্য গর্ভবতী ছিলাম, তোমার সন্তান যখন আমার পেটে ছিল, তখন তুমি আমাকে দিনের পর দিন রাতের পর রাত ঠকিয়েছো। আমি সবকিছুই বুঝতে পারতাম, শুধুমাত্র আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আর আমার সন্তানের কথা চিন্তা করে আমি কাউকে কিচ্ছু বলিনি, সবকিছু গোপন রেখেছিলাম। ভেবেছিলাম তুমি একটা সময় ভালো হয়ে যাবে। আজকে এই অসহায় মেয়েটাকে তুমি অস্বীকার করছো। তুমি যে ভবিষ্যতে অন্য মেয়েদের সাথে সম্পর্ক করবে না, অন্য মেয়ের দেহের প্রতি লোভ দেখাবে না, তার কোনো গ্যারান্টি নেই। আমি এখন চলে যাব, কারণ আমি চাই এই বাচ্চা তার বাবার স্বীকৃতি পাক, আর এই মেয়েটাও ভালো থাকুক। চলে যাচ্ছি, আমাকে আটকাবে না। বাবার বাড়িতে গিয়ে আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। দাঁড়ান আপা, কই যাইতেছেন আপনি? আমার মতো একটা কাজের মাইয়ের সম্মানের লাইগা আপনি আপনার এতদিনের সাজানো সংসার, স্বামী, সন্তান সবারই ছেড়ে চলে যেতেছেন? না আপা, আমি পয়সা থাকতে এটা কোনোদিনও হইতে দিব না। আরে আমি তো কামের মাইয়া, মানুষের বাড়িতে বাড়িতে কাম করে বেড়াই, ছোটবেলা থেকে লাঠি উষ্টা খেয়ে বড় হয়েছি। আমার পেটে যে সন্তান আছে হইতে পারে সে এই পরিবারের বড় ছেলের সন্তান, কিন্তু বিশ্বাস করেন আজকে আপনি আমার জন্য যে স্যাক্রিফাইসটা করতেছেন তাতে আমার চলবে, আর বেশি কিছু আমার লাগবে না পা। আমি আপনাকে কথা দিতেছি, আমার সন্তানের পিতৃ পরিচয় লাগবে না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। আরে আমাদের মতো গ্রামের মাইয়া গরু পোলাপান রাস্তাঘাটে লাতুষ্টা খেয়ে বড় হইতে পারে, ওগুলো না মানুষ বলবো ওই দেখ যাইতেছে জারদ সন্তান। আমি যেমন ছোটবেলা থেকে লাতুষ্টা খেয়ে বড় হয়েছি, আমার বাচ্চা লাতুষ্টা খেয়ে বড় হইব। আমার না গায়ে লাগবো না, কারণ আসলে তো সত্যি আমার পেটে এটা জারদ সন্তান। কিন্তু আপনি চলে গেলে আপনার পোলাটা তো মা থেকে মা পাইবো না, বাপ থেকে বাপ পাইবো না, কারোর ভালোবাসাই পাইবো না। আমার পোলাপানের মতো আপনার ছেলেটাও তো রাস্তাঘাটে লাথি উষ্টা খায় মানুষ হইব। তখন যখন ওরে বকা দিয়ে মানুষ টোকাই পোলাপান বলবো, তখন ওইটা সহ্য করার মতো না পা। কারণ আমরা গরিব, আপনারা হইলেন জমিদার মানুষ। আমার পাপে, আমার লোভে আমার এই সন্তান আমার গর্ভে আসছে, আমার পাপের শাস্তি আমাকে পাইতে দেন না পা। এই সমাজ জানো আমাদের মতো গরিব কাজের মায়াদের সর্বনাশ করার জন্য, সমাজের জারদ সন্তান জন্ম দেওয়ার জন্য এরকম বড় লোক মুখোশধারীরা দায়ী। তাদের কারণে তাদের লোভ লালসার শিকার হয়ে আমরা, আর সেই লোভ লালসার ফসল হিসেবে আসে জারদ সন্তানগুলা। সমাজের এটা শিক্ষা পাওয়ার দরকার আছে আপা।
আমি আপনার কথা দিতেছি, আমার এই সন্তানকে আমি কোনোদিনও বলবো না যে ওর বাবা কে, ওর বংশ কি, ওর পরিবার কে। আমি আমার পরিচয় ওরে মানুষ করার চেষ্টা করব। আর আজ এই মুহূর্তের পরে আমি আর কোনোদিন আপনার গোবারের ধারে কাছে আসবো না আপা। আমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবো, তাও আপনি আপনার স্বামী সন্তান সংসার নিয়ে ভালো থাকেন আপা। আমি এখনই চলে যেতেছি বাড়ি সাইডা। দাঁড়া হলি, তুই কোথাও যাবি না। তুই এই বাড়িতেই থাকবি। হ্যাঁ, অপরাধটা করেছে আমার ভাই। আমার ভাইয়ের সন্তান তোর গর্ভে। এটা শুধুমাত্র আমার ভাইয়ের সন্তান না, আমার সন্তান, এ বাড়ির সন্তান। আমার ভাইয়ের পাপের শাস্তি আমি আমার নিজের ঘাড়ে তুলে নেব। তোকে আমি বিয়ে করব। আপনি এসব কি কইতেছেন ছোট ভাইজান? এটা হইতে পারে না। আমার মতো একটা কামের মেয়ের লেগা আপনার জীবনটা এইভাবে নষ্ট করেন না। আমি আমার জীবন আমার সন্তানের নিয়ে কোনোভাবে কাটাই দেবো ছোট ভাইজান। আমি আসলাম। আর একটা কথা বলবি না ফুলি, তোর গর্ভে আমাদের সন্তান, আমার ভাইয়ের সন্তান মানে আমার সন্তান। আর আমার সন্তানকে কখনো আমি জারজ পরিচয়ে বড় হতে দেব না। আমার সন্তান আমাদের বাড়িতেই থাকবে। আর আমার ভাই একটা খারাপ মানুষ, সেটা আমি বাইরে নাই জানতে দিলাম। তবু আমি এই সন্তানকে বাইরে যেতে দেব না। আমি আমার সন্তানকে আমার পরিচয় বড় করব। তোকে আমি বিয়ে করব, আর তোর সন্তানকে আমি আমার পরিচয় দিব। ও পিতা আমি। মা, আজকে চাচা কাজী নিয়ে আসবে রাতে। আমি ফুলিকে বিয়ে করব, তুমি বিয়ের ব্যবস্থা করো।